কিন্তু আলাদা লোক আলাদাভাবে চিন্তা করছেন, আলাদা উত্তরে পৌঁছাবেন। সি ব্যক্তি চিন্তা করবেন, আলাদা উত্তরে পৌঁছাবেন। ফলে প্রত্যেকটা প্রশ্নের প্লুরাল উত্তর থাকবে। এবং বেশিরভাগ রকম আমার কথা আমার খবরের তেমন বুদ্ধিশুদ্ধি নেই, উনি খুব জ্ঞানী লোক। ফলে তিনি যেটা বলতেন সেটাই সত্য। ফলে মানুষ কোনো একজনকে ফলো করত, তিনি যেটা বলতেন সেটাকে আস্থা রাখত। এই জন্য দেখবেন যে সেই সময় নানাবিধ স্কুল অফ থট ফলোয়ার ছিল। যারা যেটা ফলো করতে বলতো তিনি অভ্রান্ত, তাকে প্রশ্ন করার কোনো প্রশ্ন মানে উপায় নেই, অভ্রান্ত। এই চিন্তা পদ্ধতি ছিল। কি কি বললাম? এক, প্রত্যেকটা প্রশ্নের একাধিক উত্তর হতো। কোন উত্তরটা তুমি নেবে সেটা তোমার ব্যাপার, কিন্তু লোকে বেশিরভাগ লোকে সেটাকে মনে করতো যে ইনি অভ্রান্ত গুরু, গুরুকে প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, গুরু তিনি হচ্ছে প্রশ্নাতীত, মেনে নাও, প্রশ্ন করো না, মেনে নাও। এই হচ্ছে তখনকার দিনের চিন্তা পদ্ধতি ছিল। এবং এই চিন্তা পদ্ধতিটা পরকাশটা অনেক রকম হয়েছে, কিন্তু আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বলি, যে মানে যে কোনো জিনিস যখন বলবো তার সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল দেওয়ার কথা। এই যুগের চিন্তা পদ্ধতির সবচেয়ে সুন্দর, সবচেয়ে মানে শ্রেষ্ঠ চিন্তাবিদ বলে দেয় অ্যারিস্টটল। তার সম্পর্কে পূর্ণ শ্রদ্ধা নিয়ে কতগুলো বলছে। তিনি বাস্তবে তখনকার দিনে যত ধরনের চিন্তা পদ্ধতি ছিল, যত চিন্তা করা হয়েছিল, সেটাকে সমস্তটাকে অ্যাকুমুলেট করে একটা সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডার তৈরি করেছিলেন। 23টা বই লিখেছিলেন, প্রায় 23টা নানাবিধ, আজকে যেগুলোকে লজি বলে, বায়োলজি, ফিজিওলজি, অ্যানথ্রোপোলজি, যতটা লজি আছে সবকটা শুরুটা কিন্তু ওইখানে। এতটাই জ্ঞানী মানুষ। তিনি একটা বই লিখছেন, বিষয়বস্তুটা হচ্ছে অ্যানাটমি, আমাদের শরীর। সেখানে তিনি লিখছেন যে 32 পাটি দাঁত থাকে পুরুষের, আর মেয়েদের দাঁত থেকে 31 পাটি। কেন? কেননা তখনকার দিনে স্বাভাবিক লোকে মানত যে পুরুষের থেকে নারী এক কাঠি কম। এই বিশ্বাসটা তখনকার দিনে ছিল বলে তিনি মোটামুটি চিন্তা করেছেন কটা হতে পারে, তিনি মনে করেছেন এটা এক কম। ব্যক্তিগত চিন্তা থেকে এই সমস্যাগুলো দেখা যায়। পরের দিকের বিজ্ঞানীরা বলছেন, যারা ঐতিহাসিক, তারা এডিজন পড়ছেন, বলছেন যে এটা এই যে এই কথা বললেন কি করে? আসলে তার তো স্ত্রী ছিল, তাকে যদি একটু হাঁ করতে বলতে তো বলে নিতে পারতেন। তার মানে কি, যেটা আমি চিন্তা করলাম সেটাও যে পরীক্ষা করতে হয়, সেটাও যে যাচাই করতে হয়, এই পদ্ধতিটি তখন তৈরি হয়। যে যেটা চিন্তা করে যে জায়গায় পৌঁছবে সে। তিনি ভাবলেন যে যদি দুটো বস্তু থাকে, একটা ভারী একটা হালকা, তাহলে কোনটা আগে পড়বে? তার মনে হলো যে ভারী বস্তুটা আগে পড়বে। তিনি সেটা লিখলেন। যেহেতু এরকম একটা জ্ঞানী মানুষ, ফলে লোক সেটাকে মানলো, এবং মানলো শুধু 1-2 দিনের জন্য নয়, মানলো 2000 বছরের জন্য। এই 2000 বছরে অনেক মানুষ ছাত্র ছিল, ছাত্র থেকে আস্তে আস্তে তাদের দাড়ি কম গজিয়েছে, আস্তে আস্তে তারা বড় হয়েছে, তারা সাথে অধ্যাপক হয়েছে, অধ্যাপকের ছাত্রদের পড়িয়েছে, ছাত্র সেই ছাত্র আবার পরে অধ্যাপক হয়েছে। এই চলতে 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 সকলেই কিন্তু মেনেছে যে ভারী বস্তু আগে পড়বে, হালকা বস্তু পরে পড়বে। এটা কেন মেনেছে? না, তখনকার দিনে এই প্রশ্নটাই ওঠেনি যে আমি সেটা পরীক্ষা করে দিই। প্রথম গ্যালিলিও, তিনি যখন অধ্যাপক ছিলেন, তখন রেনেসাঁসের আমল, প্রথম লোকে ভাবতে আরম্ভ করে এটা পরীক্ষা করা দরকার। তিনি তার ছাত্রদের বললেন, চল আমরা এটাকে পরীক্ষা করে দেখি। তিনি ওই পিসার যে হ্যালোন মিনারটা আছে তার দিকে উপরে গিয়ে একটা ভারী লোহার চাই, একটা হালকা লোহার চাই, দুটোকে একসঙ্গে ফেলে দিলেন, দুটো একসঙ্গে পড়ল, একটা শব্দ। এই প্রথম কেউ বলল চলো আমরা পরীক্ষা করে দেখি। এবং এই থেকেই একটা নতুন চিন্তা পদ্ধতির জন্ম হলো, যেটাকে বলে অবজেক্টিভ চিন্তা পদ্ধতি। যেটা বলছে আমি যেটা চিন্তা করছি এটা ভুল হতে পারে, কারণ কি করে বুঝবো? না, আমাকে সেটা পরীক্ষা করে দেখতে হবে, যাচাই করতে হবে।
এবং যাচাই করতে হবে এক্সপেরিমেন্ট করে, অবজারভেশন করে। এই যে চিন্তা পদ্ধতিটা, এটাকে বলে অবজেক্টিভ চিন্তা পদ্ধতি। এখন বিজ্ঞান সম্পূর্ণভাবে অবজেক্টিভ চিন্তা পদ্ধতি নিয়ে চলে। তার মানে যে যাকে যে যে বিজ্ঞান মনস্ক হতে হবে, তাকে আমিও বন্ধ করি, বন্ধ করে নিয়ে কটা পেয়ে যেতে পারে। যিনি চাইবেন অবজেক্টিভ চিন্তা পদ্ধতি আয়ত্ত করতে, যিনি চাইবেন বিজ্ঞান মনস্কতা তৈরি করতে, তাকে এই অবজেক্টিভ চিন্তা পদ্ধতিটা আয়ত্ত করতে হবে। তার মানে কি? মানে হচ্ছে সারাক্ষণ আমাদের চিন্তা করতে হবে যে আমি যেটা ভাবলাম, আমার মনে যেটা ধাক্কা দিল, অথবা আমি যেটা শুনলাম, যেটা আমার মনের উপর প্রভাব বিস্তার করলো, তার প্রমাণ আছে কি? তার সেটাকে আমি যাচাই করবো কি করে? এই চিন্তাটা যদি আমি না করি, তাহলে কিন্তু বিজ্ঞান মনে করবো। আর এই চিন্তাটা যে কোনো লোক মাঠে ঘাটে কাজ করলেও